বলছে রাইট ফর্ম অফ ভার্ব, তাই না? রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কন্টেক্সট। এই সেন্টেন্সের ভিতরেই কিন্তু ভার্ব আছে। কটা ভার্ব আছে? রিড একটা ভার্ব, ফিল একটা ভার্ব, আর কোনো ভার্ব আছে? নাই। রিড দ্য টেক্সট, এই টেক্সটটা পড়ো। এখানে ইউ কিন্তু সাবজেক্ট উজ্জ আছে এবং রিড কিন্তু ফাইনাইট ভার্ব। তুমি এই টেক্সটটি পড়ো। টেক্সট মানে কি? পাঠ্য, পাঠ্য বা পাঠিকা যা বলি, এই পাঠ্যটি তুমি পড়ো। মানে নিচে যে প্যাসেজটা দেওয়া আছে, প্যাসেজ মানে কি? অনেক সময় রিড দ্য টেক্সট থাকে, অনেক সময় থাকে রিড দ্য প্যাসেজ। প্যাসেজ মানে যাকে পাস করা হয় এমন কিছু, তাকে আমরা বলি প্যাসেজ। আর টেক্সট বলতে লেখা কোনো কিছুকে আমরা টেক্সট বলে থাকি, যেমন টেক্সট বুক বলি, বলি না? তো রিড দ্য টেক্সট, এই টেক্সটটা পড়ো। অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, মানে ইউ ফিল ইন দ্য গ্যাপস, তুমি গ্যাপগুলোকে পূর্ণ করো। এখানে ফিল কিন্তু আবারও ফাইনাইট ভার্ব এবং এর সাবজেক্ট ইউ উজ্জ আছে। কোন সাবজেক্ট উজ্জ থাকে? ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু উজ্জ থাকে ইউ। এটা তোমাকে আদেশ করা হচ্ছে। এবার বলছে উইথ কিন্তু প্রিপোজিশন। আমরা জানি যেখানে প্রিপোজিশন থাকে সেখানে প্রিপোজিশনাল ফ্রেজ হয়। তো উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক রূপ বসিয়ে। এখানে যে ভার্ব কথাটি কিন্তু ভার্ব না, এটা কি নাউন? ভার্ব একটা পার্ট অফ স্পিচের নাম। আর এই ফর্ম যেটা, ফর্ম মানে রূপ বা চেহারা, তাহলে ভার্বের সঠিক রূপ দিয়ে, ভার্বের সঠিক চেহারা দিয়ে। অ্যাজ পার সাবজেক্ট মানে সাবজেক্ট অনুযায়ী, অ্যান্ড অ্যাজ পার কনটেক্সট এবং পটভূমি অনুযায়ী। এই প্যাসেজটার বা টেক্সটার যে সাবজেক্ট আছে এবং তার যে পটভূমি আছে সেই অনুযায়ী এই প্রত্যেকটা শূন্যস্থানে কিন্তু একটা করে ভার্ব দেওয়া আছে। ওই ভার্বগুলোর সঠিক রূপ তুমি ব্যবহার করো এবং তাই দিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করো। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ভিতরে পার্থক্যটা কি তোমার জানা আছে? ফাইনাইট ভার্ব হচ্ছে সহজ কথার টেন্স, যেটাকে টেন্স জানি ওইটাই ফাইনাইট ভার্ব, এবং ওর ভিতরে থাকবে প্রিন্সিপাল ভার্ব। তাকে সাহায্য করার জন্য কখনো কখনো অক্সিলারি ভার্ব থাকতে পারে, নাও পারে। এটা অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে। এবং ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্ব অন্য ভার্বের সাহায্য না নিয়ে একা একা বাক্য সম্পন্ন করে। যেমন এখানে আমরা পড়েছিলাম রিড দ্য টেক্সট, রিড ছিল ফাইনাইট ভার্ব, তুমি টেক্সটটা পড়ো। ফিল ইন দ্য গ্যাপস, গ্যাপটা পূর্ণ করো। এই যে ফিল এবং রিড, এরা কিন্তু উভয়ই ফাইনাইট ভার্ব, এরা অন্য কোনো ভার্বের সাহায্য লাগেনি বাক্য সম্পন্ন করতে, ঠিক আছে? এবং নন ফাইনাইট ভার্ব যেটা বলি সেটা হচ্ছে ভার্ব থেকে জন্ম হওয়া কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। ভার্ব থেকে জন্ম হওয়া কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। জন্ম কিন্তু ভার্ব থেকে হবে, কিন্তু কাজ করবে নাউনের মতো বা অ্যাডজেক্টিভের মতো বা অ্যাডভার্বের মতো। এই ধরনের ভার্বকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব, যার সংজ্ঞায় বলা হয় যে ভার্ব ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য সম্পন্ন করতে পারে না, তাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্বের রূপ বদলাবে, মানে টেন্স, তো ফাইনাইট ভার্ব মানে টেন্স, 12 রকম টেন্স, 12 রকম রূপ হবে। আবার তার প্যাসিভ আছে, অ্যাক্টিভ আছে, আরও 12টা রূপ হবে। তো ফাইনাইট ভার্বের 24টা রূপ। এছাড়া আরও আছে মোডাল টেন্স, যদি আমরা যাই মোডালের 8টা টেন্স, সেটার অ্যাক্টিভ আছে, প্যাসিভ আছে, তাহলে 16টা, আর এদিকে 24টা। এই 16 আর 24 হচ্ছে মোট ফাইনাইট ভার্বের চেহারা। আর নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে আমরা জানি জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, এই তিনটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। পার্টিসিপল আবার 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। নন ফাইনাইট ভার্ব মানে বুঝতে হবে যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আর ফাইনাইট ভার্ব মানে বুঝতে হবে যে ওটা অ্যাকচুয়াল ভার্ব। সুতরাং আমরা এবার যাব টেক্সটে,
The liberation war of Bangladesh inspired many artists, singers, and cultural activists. প্রত্যেকটা বাক্যে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে, নন ফাইনাইট ভার্ব নাও থাকতে পারে। এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব হচ্ছে ইন্সপায়ার্ড, তাহলে ওর আগে সাবজেক্ট। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটি অনুপ্রাণিত করেছিল অনেক আর্টিস্টকে, সিঙ্গার্সকে এবং কালচারাল অ্যাক্টিভিস্টকে। এমিনেন্ট আর্টিস্ট শাহিন সামাদ, বিখ্যাত আর্টিস্ট শাহিন সামাদ সাবজেক্ট, এরপর অবশ্যই হবে ফাইনাইট ভার্ব। জয়েন্ট বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। এই বিখ্যাত শিল্পী শাহিন সামাদ তিনি বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থাতে যোগদান করেছিলেন ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের সময়ে। তাহলে এটা ফাইনাইট ভার্ব হলো, পাস্ট ইনডিফিনাইট টেন্স হলো। শি অ্যালং উইথ আদার্স, অন্যদের সাথে সেও, এখানে শি কিন্তু নিজেই সাবজেক্ট। অ্যালং উইথ আদার্স একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে। তো শি সাবজেক্টের পরে শূন্যস্থানে আবারও ফাইনাইট ভার্ব হবে। শি ইন্সপায়ার্ড, পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার তিনি অনুপ্রাণিত করেছিলেন কাদেরকে? মিলিয়নস, মিলিয়ন মিলিয়ন মানুষকে। কিভাবে? উইথ আর ভয়েস, তার কণ্ঠ দিয়ে। এরপরে সি নাম্বারে কি হবে? কোনো এর আগে কিন্তু সির আগে কোনো সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং কনজাংশন নাই, সুতরাং এটা কিন্তু অবশ্যই হবে নন ফাইনাইট ভার্ব, এটা অ্যাডভার্ব হবে। তাহলে এর আগে একটুখানি পড়ি আমরা, যে অন্য শিল্পীদের সাথে তিনিও মিলিয়ন মিলিয়ন মানুষকে অনুপ্রাণিত করেছিলেন তার কণ্ঠ দিয়ে। আরও কিভাবে? রেইজিং ফান্ডস ফর দ্য রিফিউজিস, রিফিউজিদের জন্য ফান্ড সংগ্রহ করার মাধ্যমে। যদি আমরা এখানে রেইজকে প্রেজেন্ট পার্টিসিপল করি হবে রেইজিং, এবং এটা কিভাবে অর্থে? অ্যাডভার্ব হবে। কিন্তু কেউ যদি বলে যে কোন উদ্দেশ্যে, তখন হবে টু রেইজ, অবলিক দিয়ে লেখো টু রেইজ, এটাও অ্যাডভার্ব হবে ইনফিনিটিভ, উদ্দেশ্য বোঝাতে। কেন অর্থে? এই জায়গায় রেইজকে আমরা দুইভাবে অ্যাডভার্ব বানাবো, একটা রেইজিং, কিভাবে অর্থে রেইজিং, আর কেন অর্থে টু রেইজ। তাহলে তিনি তার কণ্ঠকে তুলেছিলেন, তোলার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। কেন করেছিলেন ওটা আরেকটা যদি বলি, তখন বলবো যে টু রেইজ ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্পস, এই রিফিউজি ক্যাম্পগুলোর জন্য তহবিল সংগ্রহ করার উদ্দেশ্যে। আবার যদি বলি রেইজিং ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্পস, তখন বোঝানো হবে যে রিফিউজি ক্যাম্পগুলোর জন্য ফান্ড বা তহবিল সংগ্রহ করার মাধ্যমে। দ্য কালচারাল ট্রুপ, ট্রুপ মানে কিন্তু একটা দল, সেনাবাহিনীর যে দলকে আমরা ট্রুপ বলি, এখানে সঙ্গীত শিল্পীর যে দল সেটাকে ট্রুপ বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় এই সমস্ত শিল্পীরা তারাও কিন্তু মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল, এরাও কিন্তু মুক্তিযোদ্ধা, এবং এই দলটাকে এখানে ট্রুপ বলে সেই কারণে বিবেচনা করা হচ্ছে। দ্য কালচারাল ট্রুপ, এই সাংস্কৃতিক দলটি ইউজ টু ট্রাভেল, ইউজ টু কিন্তু একটা মোডাল অক্সিলারি ভার্ব আমরা জানি, তাই এরপরে প্রিন্সিপাল ভার্ব হবে, এবং অ্যাক্টিভ ভয়েস হওয়ার জন্য প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইউজ টু ট্রাভেল হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই সাংস্কৃতিক গোষ্ঠীটি বা দলটি অভ্যাসগতভাবেই ভ্রমণ করত কোথায়? টু রিফিউজি ক্যাম্পস, রিফিউজি ক্যাম্পগুলোতে। আরও কোথায়? অ্যান্ড টু ডিফারেন্ট এরিয়াস, এবং বিভিন্ন অঞ্চলে। কোথায় এটা? ইন মুক্ত অঞ্চল, মুক্ত অঞ্চলের মধ্যে রিফিউজি ক্যাম্পগুলোতে এবং অন্যান্য বিভিন্ন অঞ্চলে তারা ভ্রমণ করত অভ্যাসগতভাবেই। দে পারফর্মড ফাইনাইট ভার্ব। পারফর্ম অর্থ কি? কাজ করা, সম্পন্ন করা, সম্পাদন করা, যার যে কাজ
সেটা হচ্ছে তার পারফর্ম। যেমন তুমি স্টুডেন্ট, তোমার পারফরমেন্স কি? পড়াশোনা করা। আমি টিচার, আমার পারফরমেন্স শিক্ষা দেওয়া। একজন প্লেয়ার, তার খেলা করাটা পারফরমেন্স। একজন কৃষকের পারফরমেন্স চাষবাস করা। যার যে কাজ, ভ্যানালার কাজ ভ্যান চালানো, সেটাও কিন্তু তার পারফরমেন্স। আমরা কিন্তু এই পারফরমেন্স কথাটা ব্যবহার করি ক্রিকেট খেলায়। ব্যাটিং পারফরমেন্স ভালো ছিল বলি, যে বোলার তার পারফরমেন্স ভালো ছিল বোলিং, যে ফিল্ডিং করে তার পারফরমেন্স, যার যে কাজ। তো দে পারফর্মড প্যাট্রিয়টিক সংস, তারা এই দেশত্ববোধক গান সম্পন্ন করেছিল বা সম্পাদন করেছিল, মানে গান গেয়েছিল। অ্যান্ড অ্যারেঞ্জড, এটাও বলো ফাইনাইট ভার্ব, কারণ অ্যান্ড কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন। দে অ্যারেঞ্জড পাপেট শোস, তারা পুতুল নাচ আয়োজন করেছিল। অ্যান্ড আবারও কোঅর্ডিনেটিং কনজাংশন, স্টেজড ফাইনাইট ভার্ব হবে ড্রামাস, তারা নাটক মঞ্চস্থ করেছিল। তিনটে কাজ এখানে দেখানো হচ্ছে, তিনটে ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সে আছে। ডিউরিং দ্যাট টাইম, ওই সময়, না না লাইন একটা বাদ গেছে। শাহিন সামাদ সেড, শাহিন সামাদ বলেছিলেন, কমা দিয়ে কোটেশন শুরু। এই কোটেশন চিহ্ন মানেই কিন্তু বক্তার বক্তব্য হুবহু প্রকাশ করা হয়। লিবারেশন ওয়ার অলওয়েজ ইজ অ্যান ইন্সপিরেশন ফর মি, তার বক্তব্যটা কিন্তু হুবহু বলা হচ্ছে। এবং অলওয়েজ থাকলে আমরা জানি ইনডেফিনাইট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। বলছে স্বাধীনতা যুদ্ধ সবসময় একটা অনুপ্রেরণা আমার জন্য, এটা তার হুবহু বক্তব্য। শি স্যাং এ লট অফ সংস ডিউরিং দ্য টাইম, ওই সময় তিনি প্রচুর গান গেয়েছিলেন। অ্যান্ড নাও ফিলস অনার্ড, এখন তিনি গর্বিত অনুভব করেন। এই ফিলস কিন্তু ফাইনাইট ভার্ব, কারণ অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন তিনি সম্মানিত অনুভব করেন। টু হ্যাভ বিন অ্যাবল, সক্ষম হইতে। টু ইন্সপায়ার, অনুপ্রাণিত করতে। দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদেরকে। তাহলে মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করার জন্য সক্ষম হওয়াতে তিনি নিজেকে সম্মানিত বোধ করেন বা অনুভব করেন বর্তমানে। শি হ্যাজ দ্য মেমোরেবল হারমোনিয়াম উইথ হুইচ শি স্যাং ইন 1971, তার কিন্তু এখনও সেই স্মরণীয় হারমোনিয়ামটা আছে, যেটা দিয়ে তিনি 1971 গান গেয়েছিলেন। নাও শি উইশেস, এখন তিনি ইচ্ছা পোষণ করেন। বর্তমান সময়ে ফাইনাইট ভার্ব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। নাও শি উইশেস টু হ্যান্ড ইট ওভার টু লিবারেশন ওয়ার মিউজিয়াম, এখন তিনি ওটাকে স্বাধীনতা যুদ্ধ জাদুঘরে হস্তান্তর করতে চান। হ্যান্ড ওভার মানে আমরা জানি হস্তান্তর করা। দিস এমিনেন্ট আর্টিস্ট ওয়ান্টস লাইভ পারফরমেন্স, এই বিখ্যাত শিল্পী চান সরাসরি সম্পাদনা। টু সিং দোজ মুভিং সংস, টু সিং, এই টুর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে নন ফাইনাইট ভার্ব বানাবো। তাহলে তিনি সরাসরি সম্পাদনা চান কি করার জন্য? টু সিং দোজ মুভিং সংস, ওই সমস্ত হৃদয়ে নাড়ানোর যে গান, সেই গানগুলো গাওয়ার জন্য। কোথায়? অন টিভি চ্যানেল, টিভি চ্যানেলে। অ্যাটলিস্ট ওয়ান সং ইন এ উইক, কমপক্ষে সপ্তাহে একটা করে গান। অ্যান্ড দাস, এবং সেইভাবে টু কাভার অল দ্য ইয়ার রাউন্ড, ওই যে টু সিং ছিল ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, এখানেও আমরা নন ফাইনাইট ভার্ব বানাবো। টু কাভার, তুমি টু না দিলেও চলবে, সারা বছর ধরে তোমার এইভাবে ওই সমস্ত গানগুলো একের পর এক কাভার করবে, এটাই তিনি চান। এইখানে কিন্তু দেখো দাসের আগে একটা অ্যান্ড আছে, এই অ্যান্ডটা কিন্তু একটা কনজাংশন, সাধারণ কনজাংশন, যা ওই টু সিং দোজ মুভিং সংস অন টিভি চ্যানেল অ্যাটলিস্ট অন সং ইন এ উইক, এই ইনফিনিটিভ ফ্রেজের সাথে টু কাভার অল দ্য ইয়ার রাউন্ড, এই ইনফিনিটিভ ফ্রেজকে যুক্ত হচ্ছে। দুটো ইনফিনিটিভ ফ্রেজের মাঝে
এই অ্যান্ড কনজাংশন সাধারণ কনজাংশন হিসেবে কাজ করে, এটা কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন নয়।